হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শুভদীপ। আজকের ক্যালেন্ডারে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাস আমরা একটা প্রশ্ন দিয়ে শুরু করব। একটি সাধারণ বছরে এমন কটি দিন আছে যা সর্বোচ্চ 53 বার হয়? আমরা জানি একটি সাধারণ বছরে মোট 365 দিন থাকে। 365কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 52 সপ্তাহ আসছে এবং ভাগশেষ থাকছে 1, অর্থাৎ একদিন অবশিষ্ট থাকছে। এখন আমরা ধরে নিচ্ছি কোনো একটি সাধারণ বছরের প্রথম সপ্তাহটি যদি সোমবার থেকে শুরু হয়, সপ্তাহটি শেষ হবে রবিবারে। ঠিক একইভাবে দ্বিতীয় সপ্তাহটি সোমবার দিয়ে শুরু হবে, শেষ হবে রবিবারে। তৃতীয় সপ্তাহটিও সোমবার দিয়ে শুরু হবে, শেষ হবে রবিবারে। এভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে 52 সপ্তাহটিও শুরু হবে সোমবার দিয়ে এবং শেষ হবে রবিবারে। যেহেতু আমাদের আর একদিন অবশিষ্ট আছে এক বছর হতে, তাহলে রবিবারের পরের দিন সোমবার হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এটি কোনো সাধারণ বছর যে বারটি দিয়ে শুরু হবে সেই বারটি এক বছরে মোট 53 বার আসবে এবং বাকি সমস্ত বার এক বছরে 52 বার করে আসবে, অর্থাৎ আমাদের উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন, একটি অধিবর্ষে এমন কটি দিন থাকে যা সর্বোচ্চ 53 বার হয়? আগের প্রশ্নের মতো আমরা ঠিক একইভাবে যদি এটি করি তাহলে আমরা দেখতে পাবো একটি লিপ ইয়ারে মোট 366 দিন থাকে। 366কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 52 সপ্তাহ আসবে এবং ভাগশেষ থাকবে 2। ঠিক একইভাবে যদি আমরা ধরে নিই কোনো একটি লিপ ইয়ারের প্রথম সপ্তাহটি সোমবার থেকে শুরু হয় এবং শেষ হয় রবিবারে, দ্বিতীয় সপ্তাহটিও শুরু হবে সোমবার দিয়ে এবং শেষ হবে রবিবারে, তৃতীয় সপ্তাহটিও সোমবার থেকে শুরু হবে, শেষ হবে রবিবারে। এভাবে যদি এগিয়ে যায় তাহলে 52 সপ্তাহটিও সোমবার থেকে শুরু হবে, শেষ হবে রবিবারে। এখন যেহেতু আমাদের একটি লিপ ইয়ারে এক বছর সম্পূর্ণ হতে এখনও 2 দিন বাকি আছে, তাহলে রবিবারের পরের দিন সোমবার হবে এবং মঙ্গলবার হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি লিপ ইয়ারে এমন 2টি বার থাকছে যেটি এক বছরে 53 বার আসছে এবং বাকি সমস্ত বার 52 বার করে আসছে, অর্থাৎ আমাদের উত্তর হবে অপশন সি। এবং এখান থেকে আমরা আরেকটু খেয়াল করলে দেখতে পাবো একটি অর্ডিনারি ইয়ার যে বার দিয়ে শুরু হচ্ছে বারটিও ঠিক একইবারে শেষ হচ্ছে। এবং আমরা ঠিক একইভাবে যদি লিপ ইয়ারের ক্ষেত্রে খেয়াল করি তাহলে দেখব একটি লিপ ইয়ার যে বার দিয়ে শুরু হবে বছরটির শেষ তার ঠিক একদিন পরে হবে, অর্থাৎ আমরা এখানে সোমবারে একটি লিপ ইয়ার শুরু করেছিলাম এবং বছরটি শেষ হয়েছিল মঙ্গলবারে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 জানুয়ারি কোনো অর্ডিনারি ইয়ার যদি সোমবার হয়, 31শে ডিসেম্বর সেই অর্ডিনারি ইয়ারটি শেষ হবে সোমবারে। এবং যদি 1 জানুয়ারি কোনো লিপ ইয়ারের হয় সেটি যদি সোমবার হয় তাহলে 31শে ডিসেম্বর সেই বছরটি শেষ হবে তার পরের দিন, অর্থাৎ মঙ্গলবারে। পরের প্রশ্ন, যদি 1 জানুয়ারি 2018 তারিখ একটি সোমবার হয় তবে 31শে ডিসেম্বর 2018 তারিখে সপ্তাহের কী বার ছিল? এখন আমাদের প্রথমেই চেক করে নিতে হবে 2018 একটি লিপ ইয়ার নাকি একটি অর্ডিনারি ইয়ার। তাহলে আমরা আগের দিনের ক্লাসে শিখেছিলাম 2018কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 2018 ভাগ করা যায় না 4 দিয়ে, অর্থাৎ 2018 একটি অর্ডিনারি ইয়ার। একটু আগে আমরা দেখেছিলাম একটি অর্ডিনারি ইয়ার যে সপ্তাহের যে বার দিয়ে শুরু হয় বছরটি শেষও ঠিক একই বারে হয়। তাহলে 31শে ডিসেম্বর 2018 সোমবার হবে। পরের প্রশ্ন, যদি 1 জানুয়ারি 2016 তারিখ একটি শুক্রবার হয় তবে 31শে ডিসেম্বর 2016 তারিখে সপ্তাহের কী বার ছিল? 2016কে আমরা 4 দিয়ে যদি ভাগ করি এটি ভাগ চলে যায়, অর্থাৎ 2016 একটি লিপ ইয়ার।
এখন তাহলে আমরা একটু আগে দেখেছিলাম একটি লিপ ইয়ার যে বার দিয়ে শুরু হয় বছরটি শেষ তার একদিন পরে হয়, অর্থাৎ আমাদের এখানে প্রশ্নে দেওয়া আছে 1 জানুয়ারি 2016 তারিখ একটি শুক্রবার, তাহলে 31শে ডিসেম্বর 2016 শেষ হবে শনিবারে। পরের প্রশ্ন, যদি 1 জানুয়ারি 2012 তারিখ একটি মঙ্গলবার হয় তবে 31শে ডিসেম্বর 2012 তারিখে সপ্তাহের কী বার ছিল? এখন 2012কে আমরা 4 দিয়ে ভাগ করব। 2012কে 4 দিয়ে ভাগ করলে কি ভাগ চলে যায়, অর্থাৎ 2012 একটি লিপ ইয়ার। এখন 1 জানুয়ারি 2012 যদি মঙ্গলবার হয়, 31শে ডিসেম্বর 2012 ঠিক তার একদিন পরে হবে, অর্থাৎ বুধবার হবে। পরের প্রশ্ন, যদি PQRS পরপর মাস হয় যেখানে P এবং S মাসে 30 দিন থাকে তাহলে বাকি মাসের দিন সংখ্যা কত হবে? আমাদের দেওয়া আছে PQRS একটি ইংরেজি ক্যালেন্ডারের পরপর মাস, যেখানে P মাসের দিন সংখ্যা হলো 30 এবং S মাসের দিন সংখ্যা হচ্ছে 30। আমরা যদি ইংরেজি ক্যালেন্ডারকে ভালো করে খেয়াল করি তাহলে দেখতে পাবো জুন মাসে টোটাল দিন সংখ্যা থাকে 30, জুলাই মাসে দিন সংখ্যা থাকে 31, আগস্ট মাসে টোটাল দিন সংখ্যা থাকে 31 এবং সেপ্টেম্বর মাসে টোটাল দিন সংখ্যা হয় 30। তাহলে এখান থেকে আমরা বলতে পারি পি আর এস মাস হলো জুন এবং সেপ্টেম্বর মাস এবং কিউ আর আর হলো জুলাই এবং আগস্ট মাস, অর্থাৎ কিউ আর আর মাসে 31 দিন করে হবে। পরের প্রশ্ন, নিম্নবর্তী মাসগুলির মধ্যে কোন দুটি মাসের ক্যালেন্ডার একই হবে বা নিচের কোন দুটি মাসের প্রথম দিন একই বার হবে? এখন আমরা কি করে বুঝবো কোনো দুটি মাসের পুরো ক্যালেন্ডারটি একই হবে বা মাসটির প্রথম দিন একই হবে? আমরা আগের দিনের ক্লাসে দেখেছিলাম যদি আমরা কোনো দিন থেকে এগিয়ে যাই তাহলে ঠিক 7 দিন পরে সেই বারটি রিপিট করে। তাহলে এই ধরনের প্রশ্ন যখন আসবে তখন আমাদের চেক করে নিতে হবে এই দুটি মাসের মাঝখানে যতগুলি অড ডে আছে সেগুলি যদি 7 দিয়ে ভাগ চলে যায় বা 7 হয় তাহলে আমরা বলতে পারবো মাস দুটির প্রথম দিন একই হবে বা পুরো মাসটির ক্যালেন্ডার একই হবে। এখানে আমরা তাহলে অপশান এ কে প্রথমে চেক করে নেব, মার্চ এবং আগস্ট মাসের মাঝখানে কতগুলি অড ডে আছে। আমরা আগের ক্লাসে শিখেছিলাম মার্চ মাসের টোটাল নাম্বার অফ অড ডেজ হলো 3, এপ্রিল মাসের নাম্বার অফ অড ডেজ হলো 2, মে মাসের নাম্বার অফ অড ডে হলো 3, জুন মাসের নাম্বার অফ অড ডে হলো 2, জুলাই মাসের নাম্বার অফ অড ডেজ হলো 3। আমরা এবার আগস্ট মাস আর শুরু করব না, কারণ আমাদের আগস্ট মাসের প্রথম দিন চেক করতে হবে। আমরা এখানে মার্চ থেকে জুন মাসে টোটাল যতগুলি অড ডে আছে আমরা বের করে নিয়েছি। এখন তাহলে আমরা যদি এটাকে যোগ করি তাহলে পাবো 3 আর 2 5 আর 3 8, 8 2 10 আর 3 13। তাহলে এখানে টোটাল অড ডে আসছে 13। 13কে আমরা 7 দিয়ে ভাগ করলে এটা ভাগ যায় না, অর্থাৎ মার্চ এবং আগস্ট মাসের ক্যালেন্ডার একই হবে না। তাহলে আমরা এবার চেক করে নেব এপ্রিল এবং জুলাই মাস, অপশন বি। এপ্রিল মাসে নাম্বার অফ অড ডে থাকে 2, মে মাসে নাম্বার অফ অড ডে থাকে 3, জুন মাসে নাম্বার অফ অড ডে থাকে 2। এখন আমরা যোগ করব তাহলে দেখতে পাবো টোটাল আমাদের নাম্বার অফ অড ডে আসছে 7, অর্থাৎ এই যে 7 দিয়ে ভাগ চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি এপ্রিল এবং জুলাই মাসের ক্যালেন্ডারের প্রথম দিন বা ক্যালেন্ডারটি একই হবে। পরের প্রশ্ন, সেপ্টেম্বর ও ডিসেম্বর মাস এই দুটি মাসের ক্যালেন্ডার কি একই হবে নাকি আলাদা হবে? ঠিক একইভাবে আমরা এখানে দেখব সেপ্টেম্বর মাসে নাম্বার অফ অড ডেজ হচ্ছে 2, অক্টোবর মাসে নাম্বার অফ অড ডে হচ্ছে 3, নভেম্বর মাসে নাম্বার অফ অড ডে হচ্ছে 2। তাহলে আমরা টোটাল পাচ্ছি 7টা অড ডে, যেটা 7 দিয়ে ভাগ চলে যায়, অর্থাৎ সেপ্টেম্বর ও ডিসেম্বরের ক্যালেন্ডার সেম হবে।
কিন্তু আমরা একটু ভালো করে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো সেপ্টেম্বরে টোটাল দিন সংখ্যা হচ্ছে 30, কিন্তু ডিসেম্বর মাসে টোটাল দিন সংখ্যা হচ্ছে 31। তাহলে এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারি, সেপ্টেম্বরে 1 থেকে 30 তারিখ পর্যন্ত যে ক্যালেন্ডার হবে, ডিসেম্বর মাসে 1 থেকে 30 তারিখ পর্যন্ত ঠিক একই ক্যালেন্ডার আসবে এবং দুটি মাসেরই প্রথম দিন একই হবে। মার্চ ও নভেম্বর এই দুটো মাসের ক্যালেন্ডার কি একই হবে নাকি আলাদা হবে? তাহলে আমরা জানি মার্চ মাসের টোটাল অড ডে হচ্ছে 3, এপ্রিল মাসের অড ডে হচ্ছে 2, মে মাসের অড ডের সংখ্যা হচ্ছে 3, জুন মাসে নাম্বার অফ অড ডে হচ্ছে 2, জুলাই মাসে নাম্বার অফ অড ডে হচ্ছে 3, আগস্ট মাসে নাম্বার অফ অড ডে হচ্ছে 3, সেপ্টেম্বর মাসে নাম্বার অফ অড ডে হচ্ছে 2, অক্টোবর মাসে নাম্বার অফ অড ডে হচ্ছে 3। এখন আমরা নভেম্বরকে আর শুরু করব না, কারণ আমাদের প্রথম দিনটাকে চেক করে নিতে হবে, কারণ প্রথম দিন যদি এক হয় তাহলে দুটো ক্যালেন্ডারই একই হবে। তাহলে আমরা এখানে পরীক্ষায় এত বড় যোগ না করে আমরা সহজেই কী করতে পারি, আমরা দেখব 7 করে কী করে কেটে দিতে পারি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আর 2 4 আর 3 7, তাহলে বাদবাকি পড়ে থাকছে 3 3 6 আর 3 9 আর 3 12, 12 আর 2 14। তাহলে এখন এই 14 দিনকে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে এটা ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ মার্চ ও নভেম্বর মাসের ক্যালেন্ডার একই হবে। পরের প্রশ্ন, অধিবর্ষ এবং সাধারণ বর্ষের মধ্যে কখন জানুয়ারি ও এপ্রিল মাসের ক্যালেন্ডার একই হবে? এখানে আমাদের চেক করতে হবে একটি জানুয়ারি এবং এপ্রিল মাসের একটি সাধারণ বছরের মধ্যে কতগুলি অড ডে থাকে এবং একটি অধিবর্ষে কতগুলি অড ডে থাকে। এখন আমাদের সাধারণ বর্ষ বা অধিবর্ষের মধ্যে নাম্বার অফ অড ডে যেটা 7 দিয়ে ভাগ চলে যাবে, তাহলে সেটাই আমাদের জানুয়ারি ও এপ্রিল মাসের ক্যালেন্ডার এক হবে। তাহলে আমরা ফার্স্টে লিপ ইয়ারকে চেক করে নিচ্ছি। একটি লিপ ইয়ার মাসে জানুয়ারি মাসে নাম্বার অফ অড ডের সংখ্যা 3, এটি লিপ ইয়ারে ফেব্রুয়ারিতে নাম্বার অফ অড ডে হচ্ছে 1 এবং মার্চ মাসের নাম্বার অফ অড ডে হচ্ছে 3। তাহলে আমরা এখানে দেখছি টোটাল আসছে 7, 7কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে ভাগ চলে যাচ্ছে, অর্থাৎ লিপ ইয়ারে জানুয়ারি এবং এপ্রিল মাসের ক্যালেন্ডার একই হবে। আমরা এখন যদি অর্ডিনারি ইয়ারে চেক করি তাহলে আমরা দেখতে পাবো জানুয়ারিতে নাম্বার অফ অড ডে হচ্ছে 3, ফেব্রুয়ারিতে নাম্বার অফ অড ডে একটি অর্ডিনারি ইয়ারে হচ্ছে 0 এবং মার্চ মাসে নাম্বার অফ অড ডে হচ্ছে 3। তাহলে আমরা দেখছি এখানে আসছে 6, যেটাকে আমরা 7 দিয়ে ভাগ করতে পারবো না, অর্থাৎ এখানে ক্যালেন্ডারটি সেম হবে না। পরের প্রশ্ন, অধিবর্ষ এবং সাধারণ বর্ষের মধ্যে কখন জানুয়ারি ও জুলাই মাসের ক্যালেন্ডার একই হবে? তাহলে আমরা এখানে চেক করে নিচ্ছি, একটি লিপ ইয়ারের ক্ষেত্রে জানুয়ারিতে নাম্বার অফ অড ডে হচ্ছে 3, ফেব্রুয়ারিতে নাম্বার অফ অড ডে হচ্ছে 1, মার্চে নাম্বার অফ অড ডে হচ্ছে 3, এপ্রিলে নাম্বার অফ অড ডে হচ্ছে 2, মেতে নাম্বার অফ অড ডে হচ্ছে 3, জুনে নাম্বার অফ অড ডে হচ্ছে 2। তাহলে আমরা টোটাল যদি যোগ করি আসে 3 আর 1 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 3 12, 12 আর 2 14। এখন 14 7 দিয়ে ভাগ চলে যায়, অর্থাৎ লিপ ইয়ারে জানুয়ারি এবং জুলাই মাসের ক্যালেন্ডার একই হবে। যখন আমরা এটা সাধারণ বর্ষের ক্ষেত্রে চেক করব তাহলে নাম্বার অফ অড ডে ফেব্রুয়ারি মাসের জন্য আসবে 0, তখন আমাদের টোটাল যোগফল 13 আসবে, যেটা 7 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ একটি অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে জানুয়ারি এবং জুলাই মাসের ক্যালেন্ডার সেম হয় না। পরের প্রশ্ন, অধিবর্ষ এবং সাধারণ বর্ষের মধ্যে কখন ফেব্রুয়ারি ও নভেম্বর মাসের ক্যালেন্ডার একই হবে? তাহলে আমরা অর্ডিনারি বছরের ক্ষেত্রে আগে চেক করে নিচ্ছি। একটি অর্ডিনারি বছরে ফেব্রুয়ারিতে নাম্বার অফ অড ডে থাকে 0, মার্চ মাসে 3, এপ্রিল মাসে 2, মে মাসে 3, জুন মাসে 2, জুলাই মাসে 3, আগস্ট মাসে 3, সেপ্টেম্বর মাসে 2 এবং অক্টোবর মাসে 3। তাহলে এখন আমরা যদি আগের মতো করে হিসাব করি তাহলে 2 2 4 আর 3 7 এবং 3 3 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 3 14।
তাহলে 14 দিন থাকছে। 14 দিনকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে কি ভাগ চলে যায়, অর্থাৎ অর্ডিনারি ইয়ারে ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসের ক্যালেন্ডার একই হবে। কিন্তু যখন আমরা এটা লিপ ইয়ারের ক্ষেত্রে চেক করব, তখন আমাদের ফেব্রুয়ারি মাসে নাম্বার অফ পর্যায়ের সংখ্যা 1 থাকবে। তাহলে আমরা যখন টোটাল যোগ করে দেখব, তখন আমাদের একদিন অবশিষ্ট থাকবে। তাহলে লিপ ইয়ারে ফেব্রুয়ারি এবং নভেম্বর মাসের ক্যালেন্ডার এক হবে না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।